একাত্তর সংযোগে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শাকিল আহমেদ। বরাবরের মতো আমরা খবর নিয়ে কথা বলি, খবরের পেছনে খবর বুঝবার চেষ্টা করি এই অনুষ্ঠানে। আর মাত্র দুদিন পরেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন, একদিকে নৌকা এবং অন্যদিকে ধানের শীষ এবং টানটান উত্তেজনা শেষ মুহূর্তে। আজকেও আমরা সারাদিনভর খবর পেয়েছি নানা রকম, এবং কি হতে যাচ্ছে নির্বাচনে, শেষ পর্যন্ত রায় কোন দিকে যাবে, এই সব খবর ছাপিয়ে নারায়ণগঞ্জ বললেই কেমন করে জানো সেখানকার নামের সঙ্গে সঙ্গে আরও একটি নাম আমাদের সামনে চলে আসে, সেটি হচ্ছে শামীম ওসমান, এমপি, নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য, এবং তার বক্তব্য এবং তিনি কি বলছেন সেখানকার রাজনীতি নিয়ে তার সমর্থন, এই সব কিছুই আলোচনায় মিডিয়াতে সামনের কাতারে চলে আসে। সে কারণে নির্বাচনের দুদিন আগে আজকে আমাদের অতিথি শামীম ওসমান, এমপি, নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগ নেতা। ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনা যোগ দিতে পারার জন্য। এবং আমাদের সঙ্গে একই সঙ্গে আছেন নাজমুল আশরাফ, সিনিয়র সাংবাদিক। ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। এবং আপনারা যারা শুনছেন এই মুহূর্তে টিভি পর্দায়, আপনাদের চট করে, আমি জানি অনেক ধরনের প্রশ্ন আপনার মাথায় চলে আসবার কথা, ফোন নম্বর দেয়া রইল, ফোন করবেন সরাসরি এবং আপনার প্রশ্নের উত্তর নিশ্চয়ই আমরা এই টেবিল থেকে যতদূর সম্ভব আমরা দেওয়ানোর চেষ্টা আমরা করতে চাই। আমরা সরাসরি, আমরা সময় নষ্ট না করি, সরাসরি আলোচনায় আমরা ঢুকতে চাই। শামীম ওসমান, আপনার কাছে যেমন করে আপনি এরই মধ্যে সমর্থন দিয়েছেন নৌকার প্রার্থী, আপনি বলেছেন নৌকার পক্ষেই তো আপনার অবস্থান, আপনি পরিষ্কার করেছেন। তবু কেন যেন আপনার বক্তব্য, যখন আমরা দীর্ঘ বক্তব্য যখন নেই, তখন কোথায় যেন ছিন্ন সুতার ঘ্রাণ আমরা পাই। সত্যি কি কোথাও সুতো ছিঁড়ে আছে, নাকি আপনার সমর্থন, আপনি কিভাবে সমর্থনটি দিলে পরে সকলে বুঝবে এটি সত্যিকার সমর্থন? দেখেন, আমাকে কেন্দ্রে কেউ চাপ দেয়নি, কেন্দ্রের থেকেও কেউ বলে নাই যে আপনি প্রেস কনফারেন্স করেন, রাইট। ইভেনচুয়ালি আমার নেত্রী আমাকে বলেন নাই। আমি রাজনীতিটা আইডিওলজিক্যাল কারণে করি, এবং আমি মনে করি যে আমার অস্তিত্ব নির্ভর করে আমি যতক্ষণ পলিটিক্স করব, আমি খুব স্পষ্টভাষী লোক। যদি আমি মনে করি যে এই জিনিসটাকে আমি গ্রহণ করতে পারছি না, সেটাকে আমি জীবনে গ্রহণ করব না। আর যেটাকে মনে করবো গ্রহণ করব, সেটাকে আমি গ্রহণ করবই। দল থেকে নৌকার প্রতীক দেওয়া হয়েছে বুঝে নেওয়ার জন্য। মানে এর আগে আইভির মনোনয়ন দেবার আগে আপনার কোনো প্রার্থী কি ছিল? না, আমার একলা প্রার্থী ছিল না, টোটাল আওয়ামী লীগ একজন প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছিল। আচ্ছা, সেটার মানে এটা না যে আইভি বিপক্ষে অবস্থান নিয়েছিল। আচ্ছা, ঠিক আছে, কিন্তু একজন ছিল, আনোয়ার সাহেবকে দেওয়া হয়েছিল। বিকজ আনোয়ার সাহেবের সেই 75-এর পরে যারা অবদান, ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, আমরা তার হাতে রিক্রুট ছিলাম, সবকিছু মিলিয়ে তার প্রতি একটা রেসপেক্ট আমাদের ছিল। তৃণমূল যে তাকে সম্মান দিয়েছে, উনি কিন্তু সেদিন কাঁদতে কাঁদতে বলেছেন যে আমি আমারটা পেয়ে গেছি। আচ্ছা, ঠিক আছে। এখন নির্বাচন একটা কৌশল, ইটস এ গেম, ইটস এ পলিটিক্যাল ম্যাথমেটিক্স। নির্বাচনের মাঠ এক আর রাজনৈতিক নেতৃত্ব এক, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। মানে আপনি বলছিলেন যে আপনি যা বলেন আপনি সেই পক্ষেই থাকেন, আমি বলছি পরবর্তীতে তো পরিবর্তন হলো। আমি একটু শেষ করি কথা। জি জি, বলবেন। তো সেখানে যখন আমাদের দলের নির্বাচনিক মণ্ডলী যখন চিন্তা করলেন সব দিক বিবেচনা করে যে এখানে সেলিনা তাইবিকে দেওয়া ভালো, আমরা কিন্তু কোনো দ্বিমত পোষণ করিনি। আচ্ছা, অনেক জায়গায় আপনি দেখবেন, এই জেলা পরিষদের একটা নির্বাচন হচ্ছে, অনেক জায়গায় দেখলাম গন্ডগোল হয়েছে। নারায়ণগঞ্জে কিন্তু একটু আওয়াজ পর্যন্ত হয়নি, কিছু হয়নি। অনেক জায়গায় দেখবেন পার্টি বিশেষ বিক্ষোভ হয়, মিছিল হয়, রাস্তা অবরোধ হয় এই নমিনেশন নিয়ে। আমাদের ওখানে কিচ্ছু হয়নি, বিকজ উই আর লয়াল টু আওয়ার পার্টি চিফ। আপার প্রতি, শেখ হাসিনার প্রতি এবং দলের প্রতি আমরা লয়াল। কারণ এই নারায়ণগঞ্জে আওয়ামী লীগ তৈরি হয়েছে, এই নারায়ণগঞ্জে আওয়ামী লীগ বায়তুল্লাহ মানে তৈরি হয়েছে, সেখানে দায়িত্বটা আমাদের বেশি। সেখানে দেওয়ার পরে অনেকে অনেক রকমভাবে কল্পনা শুরু করেছেন। আমি আপনার মাধ্যমে একটা প্রশ্ন করতে চাই, বাংলাদেশের সেই সকল লোক যারা নির্বাচন আসলেই বিভিন্ন ফর্মুলা বের করার চেষ্টা করেন, আপনার মাধ্যমে জিজ্ঞেস করতে চাই দর্শকদেরকে সাক্ষী রেখে, বাংলাদেশে না, এই সাবকন্টিনেন্ট না, পৃথিবীর খুব কম দেশেই যেটা আমি করেছিলাম কেউ করে নাই। কি করেছিলাম? গত নির্বাচন কিভাবে হয়েছে, কেন হয়েছে, কোনটা হয়েছে, এটা একটা রণকৌশল আছে। তো সেই নির্বাচনে জয় পরাজয় হয়েছে, তৈমুর আলম খন্দকারকে রাতে 12:30টার সময় বসিয়ে দেওয়া হয়েছে। ওইটাই আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, যে বিএনপি নেত্রী, উনি অনেক সিনিয়র, অনেক বড় নেত্রী, ওনার আদর্শ আমার পছন্দ হয় না, দ্যাটস অ্যানাদার কোশ্চেন, বাট উনি 3 টাইমস বাংলাদেশের প্রাইম মিনিস্টার হয়েছেন, বিএনপির মতো একটা দলের উনি এখন স্টিল নাও শি ইজ এ চেয়ারপারসন। ওনার মতো একটা মানুষ রাত 12:30 পর্যন্ত বসে শুধুমাত্র শামীম ওসমানকে ঠেকিয়ে দেওয়ার জন্য সেদিন তৈমুর আলম খন্দকারকে বসিয়ে দিয়েছিলেন। এই কথাটা ছিল আজকের থেকে 15 দিন আগ পর্যন্ত আমার। বাট ভেরি ইন্টারেস্টিং, এখন এই কথাটা কিন্তু গত 4 দিন আগে মওদুদ সাহেব বলে আসলেন, তার আগে গয়েশ্বরবাবু বললেন, এখন বিএনপির সব নেতারা যেই নারায়ণগঞ্জে একই কথা বলছেন, জাতীয়ভাবে বলছেন যে আমরা শামীম ওসমানকে আটকানোর জন্যই সেদিন
আইবিকে সমর্থন দিয়েছিলাম। আমার জীবনে এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট নাই। আচ্ছা, কেন? যে আমি এটা প্রমাণিত হলো যে আমি শেখ হাসিনার একজন সঠিক কর্মী ছিলাম এবং এখনো আছি। না হলে আমার মতে ক্ষুদ্র, এখন এই কথাটি নতুন করে উত্থাপনের, আমি শেষ না করতে পারলে সেটা কনক্লুশন আসবে। জি জি জি। তো এই যে আমার আত্মতৃপ্তি, এটি আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। আচ্ছা, যে তারা আমাকে যখন টার্গেট করে যখন তারা তাদের প্রার্থী বসায় এবং তাদের প্রার্থী যখন কাঁদতে কাঁদতে বসে, সেটি আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। বুঝলাম। এখন তো নির্বাচনের মাঠে মধ্যমণি থাকার কথা, যিনি প্রতীক পেলেন এবং যিনি নির্বাচন করছেন তিনি সকলের কাছে বড় হবার কথা, সাধারণ থাকা তো উচিত। তাই জি জি। তারপরেও মিডিয়া ঘুরে ফিরে আমাদের পিছিয়ে দৌড়ায়। কেন দৌড়ায় আমি বলি আপনাকে। সেই মজাটা সব মিডিয়া ঘুরে না কিন্তু। হ্যাঁ, আমি যেটা বলতে যাচ্ছিলাম শাকিল ভাই আপনাকে, আপনিই বলেন, আপনি তো একজন নামকরা সাংবাদিক, ইনিও একজন খুব ফেমাস সাংবাদিক, বাংলাদেশে অনেকদিন ধরে সাংবাদিকতা করছেন। এই সাবকন্টিনেন্টে আপনি দেখেছেন নির্বাচনে হেরে যাওয়ার পরে আমি কিন্তু বলেছিলাম খুব সুন্দর পরিবেশে, গতবার যখন নির্বাচন হলো এমন অবস্থা সৃষ্টি হলো এই টেলিভিশনগুলির থেকে শুরু করে পেপার মিডিয়াতে, সুশীল সহ যারা বিদেশি অ্যাম্বাসিতে বসে ডলারের বিনিময়ে কাজ করেন এই দেশে, তারা এমন একটা অবস্থা করলেন আমি নিজেও এক সময় ভয় পেয়ে গেলাম যে নারায়ণগঞ্জে আগামীকাল ভূমিকম্প কিংবা কিয়ামত টিয়ামত হবে কিনা। আচ্ছা, বাট মজার ব্যাপারটা হলো কিচ্ছু হলো না, কিন্তু কিছু তো হয়ই নাই। এবং নির্বাচনের পর দিন আমি বলেছিলাম, দেখেন খেয়াল করে, হেরেছি আমি, জিতেছেন শেখ হাসিনা, প্রমাণ করেছেন নির্বাচন কমিশনের আন্ডারে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হতে পারে সেনাবাহিনী ছাড়া। এবং সামনে নির্বাচনও জানতে চাই। জি, ছাড়া সাথে আরেকটা কথা বলেছিলাম যেটা আজকে পর্যন্ত এই সাবকন্টিনেন্টে কেউ করে নেই, বাট নোবডি কংগ্রাচুলেট মি ফর দ্যাট। আপনিও দেন নেই। আচ্ছা, কেন? আমি কিন্তু বলেছিলাম তারপরে আমার ছোট বোন আইবি পাস করেছে, সাংবাদিক ভাইরা ও ব্যস্ত আছে, আমি আপনাদের মিষ্টি মুখ করাচ্ছি। সাংবাদিকের রোল অবশ্য না, আমি সবাই আপনি আমাকে বলেন, আমরা যাব, আমরা এই যে আমি তো বলি একটু শেষ করে দেন। হেরে যাওয়ার পরে কংগ্রাচুলেশন দেয়, এটা অনেক জায়গায় আছে ব্রিটেনে। হেরে যাওয়ার পরে মিষ্টি খাওয়া, এটা দেখেছেন কোথায়? আমি কিন্তু সেই লোক। আচ্ছা, বাট সেই জায়গাটা কিন্তু কেউ, এই কালচারটাকে কেউ কিন্তু থ্যাঙ্কস দিল না। এবং এই নারায়ণগঞ্জকে নিয়ে বদনাম করা হচ্ছে, চেষ্টা করছে নারায়ণগঞ্জকে এটা বলা ওইটা বলা, শেষ করা হচ্ছে। একটা মহল আছেই যারা 1-11-এর প্রবক্তা, তারা ওই জায়গাটা আবার নতুন করে খেলা শুরু করেছে। সেটা আমি পরবর্তী সময় আসছি। আমার মনে হয় সেই প্রসঙ্গে আমরা জানতেও চাইব একটুখানি। কি মনে হয় আপনার কাছে, এতক্ষণ আমরা শুনছিলাম শামীম ওসমানের কাছ থেকে, এবং 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 নির্বাচনের যতটুকু তথ্য আপনার কাছে আছে, আপনার কি মত? আমরা কোন দিকে যাচ্ছি নারায়ণগঞ্জ নির্বাচন? না, এখন পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে কোনো অঘটন ঘটে নাই। বড় ধরনের নির্বাচনী আচরণ বিধিবিধান অমান্য করার অভিযোগও নাই। আমরা বিএনপির প্রার্থীর মুখে টুকটাক শুনি, কিন্তু এমন কোনো অভিযোগ না তিনি লিখিত কোনো অভিযোগ এখন পর্যন্ত লিখিতভাবে দিতে পারেন। তার মানে হচ্ছে ওগুলো বলার জন্য বলা। তার মানে এখন পর্যন্ত খুবই চমৎকার পরিবেশে নারায়ণগঞ্জের নির্বাচনী প্রচারণা সহ সব ধরনের প্রস্তুতির কাজ চলছে। তো প্রার্থিতা নিয়েই তো শামীম ভাইয়ের সাথে কথা বললেন। গতবার তিনি আওয়ামী লীগের প্রার্থী ছিলেন, নৌকার প্রার্থী ছিলেন, এবং সেলিনা হায়াৎ আইভী দলের বাইরে গিয়ে নির্বাচন করে তিনি জিতেছেন। এবং তিনি কেন জিতেছেন তার পেছনে শামীম ভাইয়ের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে, বা নৌকার বাইরে আসার কারণে, নাকি বিএনপির প্রার্থী প্রত্যাহার করার কারণে, নাকি বিএনপির প্রার্থী সহ সেখানকার যে নানান রকমের সামাজিক শক্তি আছে, সুশীল সমাজ আছে, তাদের সমর্থনের কারণে, অথবা শামীম ভাইয়ের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ বিভিন্ন সময় উঠেছে তার বিপরীতে দাঁড়ানোর কারণে, আমার ধারণা সবগুলো মিলিয়ে হয়তো ওনার ওরকম একটা অবস্থান ছিল। কিন্তু এবার তিনি যখন দলের মনোনয়ন পেলেন, নৌকা মার্কা পেলেন, এবং সেখানকার সবচেয়ে পুরনো রাজনৈতিক পরিবারের সদস্য শামীম ভাই, তিনি তার পক্ষে প্রকাশ্যে সমর্থন দিয়ে কাজ করছেন দলের নির্দেশে এবং নিজের দায়িত্ব হিসেবে। আবার সংসদ সদস্য হওয়ার কারণে তার কিছু সীমাবদ্ধতা আছে, খুব বেশি করতে পারছেন না। এখন সংসদ সদস্য হিসেবে তিনি মাঠে ঘাটে সেলিনা হায়াৎ আইভীর পক্ষে কাজ করতে পারছেন না, নির্বাচনী আচরণ লঙ্ঘন হয়। আবার তিনি যদি সেই কাজটা না করেন, তখন আবার এই প্রশ্ন উঠছে, তাহলে কি ডাক্তার আইভীর সাথে শামীম ওসমানের সেই পুরনো বিরোধ কি রয়ে গেল? আসলে যে বিরোধটা ছিল, আমি ধরে নিচ্ছি এটা রাজনৈতিক, কেবলই রাজনৈতিক, ব্যক্তিগত কিছু না। একই দলের ওনারা, সাময়িকভাবে আইভী দলের বাইরে গেছিলেন, কিন্তু ওই পুরনো বিরোধ এবং গত বছর মানে 5 বছর আগে যেই বাস্তবতায় দাঁড়িয়ে সেলিনা হায়াৎ আইভী জিতেছিলেন, ওই বাস্তবতা, ওই বিরোধ, ওই বিষয়গুলোকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন অনেকে, যাতে করে শেষমেশ
আওয়ামী লীগের প্রার্থী হয়েও যাতে সেলিনা হায়াৎ আইভীর যে জনপ্রিয়তা সমর্থন ছিল সেটি না থাকে, এবং সেই ট্র্যাপে যদি সেলিনা হায়াৎ আইভী পড়ে যান তাহলে কি ফলাফল হবে আমি জানি না। না, সে ফলাফল তো হচ্ছে শেষ পর্যন্ত মানুষের হাতে, মানুষ যাকে ভালো মনে করবে তাকেই ভোট দেবে। এখানে আওয়ামী লীগের প্রার্থী তো দয় নেই, একজনই প্রার্থী, এবং সেখানে যদি কোনো সন্দেহ উস্কে দেওয়া থাকে, আমার মনে হয় যেহেতু নিজে এখানে উপস্থিত আছেন, আমরা সেই প্রসঙ্গে খানিকটা যাচাই করে নিতে পারি কিনা। আরো এক দফা যে প্রসঙ্গটি আপনি বলছিলেন, এই সন্দেহটা জাগে, তৃতীয় শক্তি নানান কিছু তিনি বলছেন, কিন্তু আমি যেটা জানতে চাই আপনার কাছে পরিষ্কার করে দুটি বিষয়। একটি হচ্ছে সবশেষ গেল কয়েক বছর সেলিনা হায়াৎ আইভী কেমন করেছেন নারায়ণগঞ্জ উন্নয়ন প্রসঙ্গে বলছি, এবং গতবার যে প্রসঙ্গটি বলছিলেন নাজমুল আশরাফ, সত্যি সত্যি আপনার মতে কি মনে হয় কি কারণে গতবার তিনি জিতেছিলেন? গতবার একটা প্রসঙ্গ বাদ দিই, জি, যদি আমি এমন কোনো বক্তব্য দিতে চাই না। আমি একটা রাজনৈতিক দল করি, ঠিক আছে? আমি কোনো টেলিভিশন চ্যানেলে কিংবা পত্রিকার আইটেম বয় হতে আইটেম গার্ল হতে চাই না। ওকে। আর আমি এমন কোনো কথা বলতে চাই না, কারণ আমি আইভি না, আমি শামীম। আচ্ছা, আমি রাজনীতি ক্লাস 8 থেকে করি, আর ক্লাস 10 থেকে জেল খাটা শুরু করেছি। 79 থেকে জেল খাটা মানুষ আমি, ঠিক আছে? আর আমার জন্ম যখন হয়েছে পেটে থাকা অবস্থায় রাজনীতি করি, কারণ আমার বাবা, আমরা 5 ভাই বোন হওয়ার সময় 5 বারই আমার বাবা জেলে ছিলেন। বড় ভাই যখন সন্তান হয়েছে তখন বড় ভাই দেশের বাইরে ছিলেন, আমার যখন সন্তান হয়েছে তখন আমি জেলে ছিলাম। সো এটা আমাদের জেনারেশন ওয়াইজ। সো আমাকে দিয়ে আপনি ওই কথা বলাতে পারবেন না যেটা আপনি শুনতে চান। আমাকে দিয়ে আপনি ওই কথা বলাতে পারবেন কিংবা বলতে চাই যদি আমাকে স্বাধীনতা দেন। প্রশ্ন উত্থাপিত হয়েছিল বলে, হ্যাঁ, না, আমি ওই প্রশ্নের উত্তর এই 5 বছর আগেরটা 5 বছর আগে। আচ্ছা, আমরা জানতে চাই বর্তমান আইভি লোকাল পর্যায়ে একটা ইলেকশন করেছে, ইজ এ সিটি কর্পোরেশন একটা ইলেকশন, 4 লাখ ভোট, 4.5 লাখ ভোট, 4,70,000। আমার নির্বাচন এলাকায় ইউনিয়ন পরিষদ আছে, ওখানে 1,80,000 ভোট। এই নির্বাচনটা বারবার গুরুত্ব পাচ্ছে কেন? কারণ এটা শেষ নির্বাচন হচ্ছে। কার? নির্বাচন কমিশনের যখন বয়স শেষ হয়, এই নির্বাচন কমিশনটা তখন শেষ হয়। এখানে যারা নির্বাচন কমিশনের আন্ডারে নির্বাচন হলে যারা মনে করেন ষড়যন্ত্র করে পার পাবেন না, কিংবা পিছনের দরজা দিয়ে ক্ষমতা আসতে পারবেন না, কিংবা যারা বিদেশের টাকা দিয়ে বাংলাদেশে কথা বলেন, যারা বাংলাদেশের পদ্মা সেতু বন্ধ করে দেন তদবির করে, এই লোকগুলি কিন্তু বারবার সক্রিয় হতে চায়। আচ্ছা, তারা হতো সাকসেসফুল হতো যদি আমিও নন পলিটিক্যাল ভাবে উত্তর দিতাম। বাট এটা যে মনে রাখবেন, এখানে আইবি দাঁড়িয়েছে না আপনি দাঁড়িয়েছেন, আমার কাছে সেটা ব্যাপার না। আচ্ছা, অফকোর্স আইভি জাস্ট একটা পার্সন। এখানে ব্যাপারটা হচ্ছে আমার প্রতীক নৌকা দিয়েছে কি আমার দল। আর আমি যদি আমার দলের প্রতি লয়াল না হতাম তাহলে আমি ওপেন বিরোধিতা করতাম। বাট আমি কেন বিরোধিতা করব? আমি তো মনে করি আইভি খুবই যোগ্য একটা মেয়ে। আচ্ছা, তার যোগ্যতা আছে, সে কাজ করে প্রমাণ করেছে যে সে কাজ করতে পারবে, এবং আমি বিশ্বাস করি যে নির্বাচনে বিপুল ভোটে আমরা জয়লাভ করব, এবং সেই ভোট নৌকার প্রতীকের প্রতি মানুষ যাবে। কেন যাবে না? এটি কেন এই বিশ্বাস স্থির হয়েছে? আপনি কি মনে করেন মানুষ কাকে ভোট দিবে? যারা 185 জন মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে তাকে? মানুষকে এত বোকা ভাবার কারণ কি আছে? যদিও আমি বিশ্বাস করি আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু হয় না। সূরা আল বাকারাতে 59 আয়াতে লেখা আছে, অদৃশ্যর চাবি আমার হাতে, আমার নির্দেশ ছাড়া গাছের পাতাও নড়ে না। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর কথার বাইরে কিচ্ছু হবে না। আমরা চেষ্টা করছি, যদি লিগ্যাল ফেয়ার ইলেকশন হয়, সেখানে যদি জনগণ আমাদেরকে ভোট না দেয়, আমরা ধরে নেব কোথাও আমাদের ভুল ছিল, ভুলটা সংশোধন করে সামনের দিকে এগুবো। আমাকে জিততেই হবে, সেন্টার দখল করতেই হবে, এই মানসিকতা যদি আমার থাকতো কিংবা আমার দলের থাকতো তাহলে আমি গতবারই জিততাম। আচ্ছা, আমি নিজের নির্বাচনী কারচুপি করলাম না, তো মানুষের টাকা কারচুপি, কোন কাউন্সিলর জন্য আমি কারচুপি করতে যাবো কেন? যেটা বিভিন্ন পত্রিকা, আমি এটা পরে আসছি। একটা জিনিস লক্ষ্য রাখেন, যেই সিটটাতে সিটি কর্পোরেশন হয় সেই সিটটার 30% আমার এলাকায়, 40% আমার নির্বাচন এলাকা, আর বাকি 70% আমার বড় ভাই নাসিম ওসমান এলাকা ছিল। নাসিম ওসমান কিন্তু ওই সিটে 50,000 ভোটে পাস করেছেন, জাতীয় পার্টির প্রার্থী হয়ে, আওয়ামী লীগের না। আওয়ামী লীগের হলে 2 লাখ ভোটে পাস করতেন। আমার বড় ভাই সেলিম ওসমান, উনি রাজনীতি করেন না, যিনি আজকে আইবিকে সমর্থন দিয়েছেন, জাতীয় পার্টি হিসেবে সমর্থন দেওয়ার কথা না, বাট উনি দিয়েছেন বিকজ হি ওয়াজ এ ফ্রিডম ফাইটার। আচ্ছা, সেখানে উনিও কিন্তু এই গত কিছুদিন আগে ইলেকশন হয়েছে আমার ভাই মারা যাওয়ার পরে, বিএনপি তার বিপক্ষে ছিল, আমারও আত্মীয় স্বজন ছোট ভাই বোনরাও বিপক্ষে ছিল, অনেক আতেল সুশীল ফুশীল সব বিপক্ষে ছিল, কিন্তু কিছু লাভ হয়নি। কিন্তু ফেয়ার ইলেকশন হয়েছে এবং বিপুল ভোটে সে জয়লাভ করেছে। সত্যিকার ইলেকশন কি হতে যাচ্ছে সামনে আরো একটু বুঝে নিতে চাই আপনার কাছে, এবং একই সঙ্গে বুঝে নিতে চাই দর্শক যারা এই মুহূর্তে শুনছেন, নিশ্চয়ই আপনাদের প্রশ্ন আমরা খানিক পরেই আমরা পেয়ে যাব। একটা ছোট্ট বিরতির সময় আমাদের হলো, সঙ্গে থাকবেন।
সঙ্গে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা কথা বলবার চেষ্টায় আছি নারায়ণগঞ্জ নির্বাচন নিয়ে। আমাদের সঙ্গে আজকে আলোচনায় আছেন শামীম ওসমান এমপি, নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য, এবং আলোচনায় আছেন নাজমুল আশরাফ, সিনিয়র সাংবাদিক। একজন দর্শক আমাদের সঙ্গে এর মধ্যে যোগ দিলেন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, বলবেন। জি খসরু বলছিলাম কাউখালী ত্রিশপুর থেকে। আচ্ছা, বলবেন। যে আমি একজন দর্শক হিসাবে, একজন নাগরিক হিসাবে জনাব শামীম ওসমান সাহেবের কাছে আমার প্রশ্ন, যে নারায়ণগঞ্জের অতীত ইতিহাস, অতীত রাজনৈতিক ইতিহাস খুব একটা সুখকর নয় বলে গণমাধ্যম থেকে আমরা দেখি এবং জানতে পারি। সেক্ষেত্রে আপনার কাছে আমার প্রশ্ন, এইবার সিটি কর্পোরেশন নির্বাচনে আপনি আইবিকে সমর্থন দিয়েছেন, সেক্ষেত্রে আপনি কি মনে করেন এই বছরের নির্বাচনে নারায়ণগঞ্জের অতীত ইতিহাস থেকে আমরা মুক্তি পাবো? আরেকটি জায়গায় কথা, শামীম ওসমানকে দুটি সংখ্যা প্রকাশ করেছেন, যদি অবাধ সুষ্ঠু নির্বাচন হয়, এই সংখ্যাটি কেন উনি প্রকাশ করলেন, এই বিষয়ে আমি জানতে চাই। ধন্যবাদ। না, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ভালো প্রশ্নের জন্য। তবে নারায়ণগঞ্জের অতীত ইতিহাসটা খুবই উজ্জ্বল, আমি এটাকে বলতে চাই আপনাকে, খুবই উজ্জ্বল। এটা মিডিয়া ক্রিয়েটেড, এবং যেই মিডিয়াগুলি করে ক্রিয়েশনটা, সব মিডিয়া কিন্তু করে না। নারায়ণগঞ্জের বাইরের থেকে মানুষ যে 7 মার্টার ঘটায় দোষ পড়ে নারায়ণগঞ্জবাসীর, সেটা নারায়ণগঞ্জের মানুষের দোষ না। হ্যাঁ, নারায়ণগঞ্জের মানুষ ভিক্টিম হয়। নারায়ণগঞ্জের ইতিহাস হচ্ছে 52-এর ভাষা আন্দোলন, নারায়ণগঞ্জের ইতিহাস হচ্ছে আওয়ামী লীগ তৈরি করা, নারায়ণগঞ্জের ইতিহাস হচ্ছে 66-69 গণ অভ্যুত্থান, এবং এখনও নারায়ণগঞ্জ কিন্তু রোল প্লে করে। যখন সারা বাংলাদেশ মৌলবাদী দখল করে, তখন নারায়ণগঞ্জের মানুষও কিন্তু লক্ষ মানুষ মিলে রাজপথে নামে। আর সংখ্যাটা অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, এই সংখ্যাটা হচ্ছে, আমি একটা পত্রিকা গতকাল বোধহয় সম্ভবত, পত্রিকাটার নাম আমি বলছি যেখানে, প্রথম আলো, তো এদের একটা গ্রুপ আছে, প্রথম আলো ডেইলি স্টার গ্রুপ। এই পত্রিকা নিউজ করেছেন ভাই শামীম ওসমানকে ঘিরেই সব শঙ্কা, এবং এটার ভিতরে ওনারা বিভিন্ন গল্প বানিয়েছেন। তা আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এবং ওনারা ইনি বলতে চেয়েছেন যে ওনাদের নৌকার পক্ষে ওনাদের অনেক দরদ। সেখানে আপনার মতো আমরা পড়েছি, আমার মতামত আমাকে টেলিফোনে জিজ্ঞেস করা হয়েছে, আমি বলেছি। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে, আমি খুব অবাক হই, আশ্চর্য হই, বিস্মিত হই যখন দেখি যেই প্রথম আলোর ডেইলি স্টার পত্রিকা, এই পত্রিকাটা আমি অনেক আগের থেকে পড়ি না, আমি খুব স্পষ্টভাষী, যখন থেকে আমাদের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র এঁকেছিল এই পত্রিকাটা, ঠিক আছে, ব্যঙ্গচিত্র কারণে এই পত্রিকার সম্পাদককে যে বাইতুল মুকাররমের খতিবের কাছে কানে ধরে উঠবোস করতে হয়েছিল, দেখেছিলাম পত্রিকায়, তখন আমি দেশের বাইরে ছিলাম। ওনাদের কেউ এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত নেই, বললাম না। জি জি, হ্যাঁ, কিন্তু যখন থাকে না, আপনারা আপনাদের মজা মতো নিউজ করবেন, সূত্র বলেছে, এখানে বলা হয়েছে কেন্দ্রীয় নেতারা বলেছে, কে বলেছে আপনি জানেন না। আচ্ছা, আপনারা যখন বলবেন তখন বলবেন সূত্র। এখন আপনি আমাকে বলবেন একটা কথা, আর আমাকে প্রমাণ করতে হবে না ইটস নট ট্রু। দিস ইজ নট জার্নালিজম। জার্নালিজম আমরা লেখাপড়া করেছি, আমরা ল পড়েছি, পলিটিক্যাল সায়েন্সে করেছি। না, এখানে আছে স্থানীয় একাধিক সূত্র জানায় নারায়ণগঞ্জের। হোয়াট ইজ দ্য সূত্র? আমার কাছেও স্থানীয় একাধিক সূত্র না, প্রথম আলোর ভিতরের একাধিক সূত্র আমাকে জানিয়েছে যে বিশাল অঙ্কের টাকার বিনিময় নির্বাচন কমিশনকে বিতর্কিত করার জন্য এই 111-এর প্রবক্তা, এই ডেইলি স্টার গ্রুপের প্রবক্তা, যার কারণে আমার নেত্রীকে জেল খাটতে হয়েছে 11 মাস। যেই পত্রিকা আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা বলে দিয়েছে আমি এটা পড়ি না। কেন পড়ি না? কারণ তাদের অতীতের ভূমিকার কারণে। এই পত্রিকা যারা 111-এর সাথে সরাসরি জড়িত ছিলেন, নবীকে নিয়ে কথা লিখেছেন, না, এখন আমি আমাদের কাছে সূত্র বলছে, আমি বলছি আমার কাছে না, আমাকে শাকিল ভাই শেষ করতে দেন। আপনার লেখে সে জনগণ প্রশ্ন করেছে, জনগণকে উত্তর দেন। এই পত্রিকাতেই লেখা আছে শামীম ওসমানকে ঘিরেই সব শঙ্কা। আমি দেখাচ্ছি এই কারণে, উনি শঙ্কার কথা বলেছেন, আমার ছোট বোন আইবিও একই কথা বলেছে, শঙ্কা। এই শঙ্কাটা ওনারা ক্রিয়েট করতে চাচ্ছেন কেন? ভিতরে নিউজ হচ্ছে 17 জন কাউন্সিলর, আমাদের কাউন্সিলর পদপ্রার্থী দলীয় কাউন্সিলর এখন আছে, আমার যদি ঘোষণা দেয়নি মেয়রের স্বার্থে, সেখানে আমাদের আগেই 26 জন পাশ করা কাউন্সিলর আছে, যারা সবাই আমার ফলোয়ার্স, আমাকে ভালোবাসে, তারা আমাকে না, শেখ হাসিনাকে ভালোবাসে। আমাদের 35 জনের মধ্যে দাঁড়িয়েছে প্রায় মোর দেন 45 to 46। কোনো জায়গায় আমরা বসাতে পারিনি, কারণ আমরা বসাতে চাচ্ছি না এই কারণে জোর করে, কারণ এটার ইফেক্ট আমার মেয়রের উপরে পড়বে। সো আমরা এই জায়গাটা থেকে যতটুকু পারছি ওপেন রাখছি, এবং ভিতরে যেটুকু বলে দেওয়ার থানা ইউনিয়ন পর্যায়ে নেতাদের বলছি, আপনারা কম্বাইন্ডলি চেষ্টা করেন। ওখানে আপনার সিদ্ধিরগঞ্জ অঞ্চলে শুধু এইটুকু আপনার কাছে জানতে চাই যে 17 জনের কথা তারা বলছেন, অথবা ওখানে আপনি কি সত্যি মনে করেন যে যারা কাউন্সিলর পদে দাঁড়িয়েছেন, সেখানে কাউন্সিলর পদে যারা আছেন তারা সেখানে কোনো রকম সন্ত্রাস বা কোনো রকম নৈরাজ্য সৃষ্টির কোনো রকম চেষ্টা তারা করবে না? কেন করবে? আচ্ছা, আর করবে না এই গ্যারান্টি কে দেয়? আচ্ছা, যেই ফিল্ডে বিএনপি আছে, যেই ফিল্ডে জামাত আছে, যারা ভোটের রাজনীতির জন্য না, ক্ষমতায় যাওয়ার জন্য 185 জন মানুষ মেরে ফেলে আগুন দিয়ে পুড়িয়ে,
যারা 500 জন মানুষকে দগ্ধ করেছে, আচ্ছা মাঠের ফিল্ডে তো তারাও আছে। আচ্ছা। তাদের টার্গেট তো দুটো, এক হচ্ছে পাস করতে পারলে পাস কর, আর যদি পাস করতে না পারো নির্বাচনটাকে বানচাল করো। সেই বানচালের পিছনে আবার ওনারা কাজ করছেন। এখানে কিন্তু 3 রকমের শক্তি কাজ করছে। এই নিউজটার পরেই আমার মাথাটা গরম হয়েছে যে ঘটনাটা কি। আচ্ছা হঠাৎ করে গণফোরাম আওয়ামী লীগকে সাপোর্ট দেয়, যারা শেখ হাসিনাকে শেষ করে দিতে চায়, তাদের এত নৌকার প্রতি দরদ হয়ে গেল। যারা গত 7 বছরের 10 বছর ধরে এজেন্ডা করছেন যে এই পত্রিকার গ্রুপ, উলফার পয়সার সৃষ্টি যারা, না আমার মনে হয় যে এই প্রসঙ্গ আমরা না কেন কতটুকু আপনাদের টানতে বিরুদ্ধে পারবো? কথা শুনবেন না কেন? আপনারা তো আমাদের বিরুদ্ধে কথা শুনেন, টেলিভিশনে যখন আসেন আপনারা যখন এনে বলেন তখন তো আমাদের বিরুদ্ধে একতরফা কথা হয়। আসেন ফেস করেন, নাহলে ওনাদের কাউকে নিয়ে আসেন, কালকে আবার আসি। আমার মনে হয় আসেন নিয়ে আসেন। কারণ আমি তো বলছি ওই 2 পত্রিকার সম্পাদক আনেন না যে আমাদের বিরুদ্ধে একটা কথা প্রমাণ করেন। আমাদের বিরুদ্ধে যদি রাজনৈতিকভাবে একটা হ্যাঁ বলবেন, লং মার্চ ঠেকাইছি। মানে প্রথম আলো যে কথাটি সবসময় বলবার চেষ্টা করে, আমার মনে হয় আমরা যদি এখান থেকে নিউজ থেকে যতটুকু পাই সেটি দুটি। একটি হচ্ছে তারা সবসময় যেটি বলেন 7 মার্ডার, তারা বলছেন যে তাদের খবর হচ্ছে যে আপনি বলেছেন যে হ্যাঁ এখানে নূর হোসেন জড়িত থাকতে পারে, এটা খবর আমি পড়েছি। ও কি বলেছে এটা দরকার নাই। আচ্ছা আপনি বলেছেন আপনার টেলিভিশনে প্রচার হয়েছিল যখন এই 7 মার্ডার নিয়ে একটা তদন্ত কমিটি হয়েছিল, আপনার মনে আছে? যেটা হাইকোর্টের নির্দেশে হয়েছিল, রাইট? ওই তদন্ত কমিশন একটা মানুষকে ধন্যবাদ দিয়েছিল অফিশিয়ালি ইন ফ্রন্ট অফ দ্য প্রেস, এন্ড দ্যাট ইজ মি, নোবডি এলস। আর কেউ ধন্যবাদ দেয় নাই। কেন দিয়েছিল? কারণ আমি একজন সংসদ সদস্য, সরকারি দলীয়, কিন্তু যেহেতু সরকারি সদস্য আমার প্রতিটা কথা মেপে বলতে হবে এবং বুঝে বলতে হবে। বাট আমি তার আগে একজন মানুষ, এবং মানুষ হিসাবে আমার একটা বিবেক কাজ করে। আচ্ছা তখন আমি কিন্তু বলেছিলাম, ঘটনা ঘটার সোয়া ঘন্টার ভিতরে আমি বলেছিলাম ঘটনাটি ঘটেছে আইন শৃঙ্খলা বাহিনীর 2-1 জন জড়িত থাকতে পারেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া। আজকে 2 বছর পরে কি প্রমাণিত হলো? আদালতে কি প্রমাণ হচ্ছে? আদালতে কি প্রমাণ হচ্ছে? এবং একই সঙ্গে গণমাধ্যম প্রসঙ্গ আমাদের সামনে চলে এসেছে। নাজমুল আশরাফ, আপনার কি? না নিশ্চয়ই এখন যারা রাজনীতি করেন, একটা নাজমুল ভাই একটা জিনিস বলি, আপনি একটা জিনিস ভুল করছেন। নন গণমাধ্যম, আপনি প্রথম আলো প্রসঙ্গ বলেছেন, 90% গণমাধ্যমকে আমি স্যালুট করি। আচ্ছা, আমরা বাংলাদেশের জন্য সবসময় ভূমিকা রাখেন। বলবেন। এখন প্রথম আলোর প্রতিনিধি থাকলে ভালো বলতেন। এখন যেই নির্দিষ্ট সংবাদ নিয়ে শামীম ওসমান ভাই বলছেন সেটি প্রমাণ করার দায়িত্ব প্রথম আলোর। কিন্তু প্রথম আলো ডেইলি স্টার, আমি একসময় ডেইলি স্টারে কাজও করেছি। আচ্ছা, প্রথম আলো ডেইলি স্টার বাংলাদেশের অন্যতম বড় পত্রিকা, বা প্রচার সংখ্যার দিক থেকে শীর্ষ পত্রিকা দুটি, ইংরেজির ক্ষেত্রে ডেইলি স্টার, প্রথম আলো বাংলা। প্রথম আলো তো না, শীর্ষের ক্ষেত্রে আমরা পার্লামেন্টে দেখলাম বাংলাদেশ প্রতিদিন হাইয়েস্ট। সরকার বিবেচনায় বাংলাদেশ প্রতিদিন হাইয়েস্ট। আপনি হয়তো অন্য ক্রাইটেরিয়া বলতে পারেন কিনা। জি, এখন বিষয় হলো কি যে সাংবাদিকতার যেই নীতিমালা মেনে কাজ করার কথা, তার যে ব্যত্যয় বাংলাদেশে হয় না আমি সেটি বলবো না, কিন্তু এই দুটি পত্রিকা অনেক বছরে তাদের এই অবস্থানটা তৈরি করেছে। সেক্ষেত্রে তারা ওই নীতিমালাগুলো মেনেই চলে। ব্যত্যয় হতে পারে ব্যক্তি বিশেষের ক্ষেত্রে। আমি মধ্যখানে ইন্টারভিউ করলে মাইন্ড করবেন? না না, উইথ রেসপেক্ট আপনাকে জিজ্ঞেস করি, বলবেন। জাতির জনকের মেয়ে, বঙ্গবন্ধুর মেয়ে, বাংলাদেশের আওয়ামী লীগের সভানেত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী, যাকে আজকে সারা বিশ্ব সম্মান করে, আজকে ডেইলি স্টারের সম্পাদক সাহেব যখন বলেন এটিএন নিউজের সাক্ষাৎকারে যে ইয়েস, যে আমি এই সমস্ত নিউজ করেছিলাম একটা বিশেষ সংস্থার নির্দেশের কমে, এবং যার কারণে আমরা মনে করেছি, এবং আমার নেত্রী মনে করেন নাই, কিছু বলেন নাই, কারণ উনি গণতান্ত্রিক দেখে, অন্য দেশ হলে অন্যভাবে বুঝতো। সেখানে ওনার সন্তানও মনে করেছে, সজীবদের জয়, যে তাদের এই নিউজের কারণে জাতির জনকের মেয়েকে 11 মাস মিথ্যাচার দিয়ে জেল খাটানো হয়েছে। এটা কিন্তু ওনার সম্পাদকের স্বীকারোক্তি। তারপরে কি একটা সম্পাদকের সম্পাদক থাকা উচিত যে নীতিমালা মেনে কথা বলছেন আপনারা? 11 সময় প্রথম আলো ডেইলি স্টারের ভূমিকা নিয়ে কোনো বিতর্ক নাই। মানে তাদের যে অবস্থানটা ছিল তার জন্য তারা সমালোচিত, নিন্দিত হয়েছেন, হয়তো আরো হবেন। আমি বলছি যে সামগ্রিকভাবে আমাদের যেই চর্চা, সব পত্রিকা টেলিভিশন মিলিয়ে, এবং শীর্ষস্থানীয় বলে আমি তাদের কথা বলছি, যে ব্যতিক্রম হতে পারে, কিন্তু আমরা যদি সাধারণভাবে বলি যে সাংবাদিকতার নীতিমালা মেনেই এই পত্রিকাগুলো কাজ করে, অন্য আরো অনেক গণমাধ্যম কাজ করে। এখন নিশ্চয়ই 11 ভূমিকার কথা বললাম, এবং তার জন্য কিন্তু সম্পাদক মাহফুজ আনামকে অনেক খেসারত দিতে হয়েছে। কিছুই হয়নি দিতে। শেখ হাসিনা 11 মাস জেল খেটেছে, কিসের খেসারত দিয়েছেন উনি? আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার কন্যাকে 11 মাস জেল খাটিয়েছেন, আপনাদের মিথ্যা অপবাদ দিয়েছেন। না রাখেন, যেই শেখ হাসিনা তার বাবা, মা, ভাই সবার মৃত্যুর পরে
31 বছর বয়সে এসে 6 বছরের বাচ্চাকে ঘরে রেখে এদেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য এখনো 19 বার মৃত্যুর ঝুঁকে, এবং এই প্লেনে হলো 20 বার মৃত্যুর ঝুঁকি নিয়ে বাংলার মানুষের মাথা উঁচু করে দাঁড় করার জন্য চেষ্টা করছেন, তার বাবার স্বপ্ন বাস্তবায়ন করছেন। তার গায়ে আপনি কলঙ্কের কালিমা লেপন করতে চেয়েছিলেন, আপনি তাকে 11 মাস জেল খাটিয়েছেন, আপনি বলছেন খেসারত দিতে হয়েছে। না, আমি বলছি যে তার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, যদি মামলাগুলো কি হয়েছে? এখন আর সেভাবে চলমান কিছুই হয়নি দেখছি না মামলা। আমরা। এক সময় নিয়মিত খবর আসতো বিভিন্ন জায়গা থেকে, কিন্তু সেটি হয়তো ওটা কোনো মামলাই না। আমার মনে হয় আমাদের প্রসঙ্গে ফেরা দরকার, এবং প্রসঙ্গ হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ। আমরা সেই প্রসঙ্গে যদি ফিরতে চাই, একটা বিরতির সময় আবার আমাদের হলো, সঙ্গে থাকবেন। সঙ্গে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা আছে ৭১ সংযোগে, আমরা শেষ বিরতিতে আছি। আমরা কথা বলছি নারায়ণগঞ্জ নির্বাচন নিয়ে, এবং নির্বাচন প্রসঙ্গ এলেই আমাদের সবসময় যেটি সবার আগে আসে, নির্বাচনটি কেমন সত্যিকার অর্থে হবে, এবং তাই নিয়ে আপনি কথা বলছিলেন ঠিক বিরতির আগে। এবং কোনো পরামর্শ আপনার আছে কিনা যে কেমন হলে পরে নির্বাচনটি আপনি মনে করেন যে একেবারে ফুল প্রুফ, কোনো রকম সন্ত্রাস দেখেন, নারায়ণগঞ্জের নির্বাচন হবে? আমার গতকাল পর্যন্ত, গত 2 দিন আগ পর্যন্ত কোনো সংখ্যা ছিল না, কোনো সংখ্যা ছিল না। এখন সংখ্যা আছে। এরকম চার্মিং ইলেকশন, আরে আমাদের চেয়ে হাজার গুণে বেশি অ্যাডভান্টেজ পাচ্ছে বিএনপি। আচ্ছা, মজা করে খাচ্ছে, দাচ্ছে, ঘুরছে, আর আমি শরীর কামড়াচ্ছি কেন? এটা কোন নিয়ম হলো? আমি এমপি, আমি ইলেকশন করতে পারবো না? এমন আমার প্রতীক, আমার দল, আমার প্রার্থী, আমার হৃদয়, সবটাই তো আমার। আচ্ছা, আমি পারছি না করতে। এখন করতে বললে বিধি ভঙ্গ করবে, কখন করে ফেলে ঠিক নেই, বিধি ভঙ্গ করতে পারি, কারণ আমি পারছি না নিজেকে চেক রাখতে। কারণ ওনাদের তো A to Z এসে মাঠে কাজ করছে, আমাদের ম্যাক্সিমামই আসতে পারছেন না। আমাদের জাফরুল্লাহ ভাই, তার টিম, আমাদের শামীম, অসীম কুমার উকিল, ওনারা কাজ করছেন, এবং দে ডিড লটস, এবং ওনারা যেভাবে কাজ করছেন, আই স্যালুট দেম। মানে ওনারা নিজের নির্বাচনে মানুষ এত কাজ করে, কারণ ওনাদেরকে এই টোটাল শক্তির বিরুদ্ধে ওনাদের এই 10-12 জন লোককে লড়াই করতে হচ্ছে, এবং ওনারা, আমি মনে করি দে আর সাকসেসফুল। এটা যে সাকসেসফুল হয়েছেন, এটা রেজাল্ট আমরা 22 তারিখে পাবো। বাট আমি শাকিল ভাই আপনাকে ফ্র্যাঙ্কলি বলি, আমি খুব স্পষ্ট করছি, আমি জানি কালকে থেকে আমাকে নিয়ে আবার ষড়যন্ত্র শুরু হবে। এই 2 পত্রিকা ইজ ভেরি পাওয়ারফুল, দেশি বিদেশি শক্তি তাদের সাথে সম্পর্ক রাখে, আমি জানি, আই ডোন্ট কেয়ার, বিকজ দুনিয়াতে জন্ম নিয়েছি সত্য কথা বলার জন্য। আমি সত্যিই বলতে না পারলাম, আর আমি যদি নিজেকেই সম্মান করতে না পারলাম, তাহলে আমি কাউকে সম্মান করতে পারবো না। আমি ব্যক্তিগতভাবে ওনাদেরকে অসম্মান করি না, কিন্তু আই স্যালুট দেম। আমি বিশ্বাস করি এই 2 পত্রিকার সম্পাদক আমার চেয়ে কোটি 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 গুণ বেশি যোগ্য মানুষ, কোটি গুণ বেশি যোগ্য মানুষ, বাট এই নীতিটাকে আমার পছন্দ হয় না। আচ্ছা, এই যে আপনি সংখ্যাটা দিয়ে দিলেন, এই যে সংখ্যাটার পরে, এই সংখ্যাটা পরে যে ঘর পোড়া গরু সিঁদুর দেখলে ভয় পায়, একটা কথা আছে। এই কথাটা তো সঠিক যে নারায়ণগঞ্জের কোনো কিছু যদি হয়, সেখানে কোনো না কোনো ভাবে আপনার নামটি সবার আগে আসে। মানে আসে বলছে এই কারণে সেখানকার যে নেতাকর্মীরা আছেন, তারা যে কোনো ফর্মেই আপনার নির্দেশের অপেক্ষায় তো থাকে, এবং যদি থাকে, এবং একই সঙ্গে যদি নিয়ন্ত্রণ আপনার প্রতিষ্ঠিত হয় সেখানে, তাহলে যে শব্দটি তার বাই ডিফল্ট হিসেবে, সেটি হচ্ছে গডফাদার, যে শব্দটি তারা বলছে, এবং যারা তারা বলছে, এবং তারা যত রকম সেখানে সন্ত্রাস নৈরাজ্য হয়, তার দায় দায়িত্ব তো আপনার কাঁধেই বরাবরের মতোই আছে। এটা আপনার টেলিভিশনে একবার প্রতিষ্ঠিত করতে আপনি চেষ্টা করছিলেন, আপনার টিভিতেও আপনি একবার এটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছিলেন। আপনাদের এতে কিছু হয় না। আমি আমার এলাকার রাজনীতি করি, এরকম সারা পৃথিবী মিলে চেষ্টা করছে ট্রাম্পকে খাওয়ার জন্য, হয়নি কিন্তু। পিপলস অনেক কনসাস, কোন মিডিয়া কেন কোন ইয়েতে চলে, এটা কিন্তু পাবলিক বুঝে। আচ্ছা, কোন টেলিভিশন খুললে কোন নিউজ শুনবে, এটাও কিন্তু পাবলিক বুঝে। আসলে পাবলিক মিডিয়া, আমি তো বলি ভাইজান, মিডিয়া থেকে বুঝুন, উল্টাটাই বুঝুক। হ্যাঁ, উল্টাটা বোঝার দরকার নেই। দেয়ার ইজ 2 কাইন্ড অফ জার্নালিজম। একজন হচ্ছে নিউজ তৈরি করে, আরেকজন লেখে। রাইট। বাংলাদেশে এখন একটা শ্রেণী হয়ে গেছে যারা নিউজ তৈরি করে। নিউজ তৈরি করাটা, এটা কিন্তু আলটিমেটলি কিন্তু নিজের জায়গাটাই নষ্ট করছেন আপনারা। আপনাকে বলছি না, আমি বলছি এটা করছেন, বা এদের সংখ্যা খুব কম, ভালো সংখ্যা এখনো বেশি। এখন সদস্যের মতো লোক নাই, তোয়াব খান সাহেবের মতো লোক নাই, আমাদের মানে আমাদের সমকালের সম্পাদকের মতো লোক নাই, সাইফুল ভাইয়ের মতো লোক নাই, নঈম মিজানের মতো লোক নাই, মিলন ভাইয়ের মতো লোক নাই, আপনার মতো লোক নাই। এরকম বহু লোক আছে, কিন্তু ভালো ওনার মতো লোক আছে না, ওই আজ পর্যন্ত জীবন শুনলাম না, এরকম বহু আছে। সংখ্যা বেশি, আমি বলছি না যে পলিটিশিয়ান সবাই ভালো, আমি বলছি পারসেপশন। হ্যাঁ, এই যে পারসেপশন তৈরি করা, কারণ কি, হোয়াট ইজ দ্য রিজন? এই জন্য যে বেটা এটাকে মরা দরকার, এ মরার সময় বলে হাসপাতালে বেডে বোমা হামলায় ক্ষতবিক্ষত শরীর, তারপর বলছে শেখ হাসিনাকে বাঁচাও।
এটা কি পারসেপশন? এ নত হবে না, এটি কি পারসেপশন? যে একে ঘায়েল করতে হবে, এটা ঢাকার গেট, এটি কি পারসেপশন? ব্যাপারটা হচ্ছে এরকম, সেখানে নানা রকম হত্যাকাণ্ড সেখানে হয়েছে, এবং সেই হত্যাকাণ্ড যখন হয়, যেমন তকি হয়েছে, এবং হওয়ার পরে তার আগে তকির আগে একটা জায়গায় আসেন না, 20টা মার্ডারও তো হয়েছিল, কইটা নিয়ে তো কথা বলেন না। আচ্ছা আচ্ছা, আমার উপরে যে বম ব্লাস্ট হলো, এই যে হাতটা খুলে পড়লো, পাটা নাই হয়ে গেল, চন্দন সহ রতন সব পঙ্গু, 20 জন মানুষ মারা গেল, কই বিশ্বাস করেন আমি নিজে, আমি যখন সাংবাদিক ছিলাম আমি নিজে সেই ইভেন্ট কভার করেছি। ঠিক আছে, আপনি কভার করেছেন না? না, কই ওইটা মনে করলো, এটা মনে পড়লেন না কেন? ওইটা মনে পড়ে, এটা মনে পড়ে না কেন আপনাদের? আপনাদের এটা মনে করেন না কেন যে আজকে কেন জিজ্ঞেস করেন না ম্যাডাম খালেদা জিয়াকে যে আপনার আমলে তো আপনি যে জাতীয় নেত্রী, আপনি তো কি নিয়ে পড়েছেন, তো কি হত্যার বিচার আমার চাই, এই ঘটনার মূল কি আমরা ঠিক এই 7 মার্ডারের মতো বেরিয়ে আসবে টুডে টুমরো, আমি চাই এটা শেষ হোক, আচ্ছা, এবং প্রমাণ হোক। কিন্তু কই জিজ্ঞেস করছেন না কেন যে আপনি তো হুকুম দিয়েছিলেন? আমি তো নিজেকে লজ্জা পাই, যারা হুকুম দিলেন মানুষ পুড়িয়ে মারার জন্য, তারা দেখি আমার বঙ্গভবনে যে কাজু বাদাম খান। কেন 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 জুস খাবেন? রাইট, আমার মনে হয় সেটি জাতীয় প্রশ্ন আপনার করবার অধিকার আছে, কারণ আপনি জাতীয় সংসদ সদস্য। না না, আমি সংসদ হিসেবে করি না, আমি মানুষ হিসেবে করেছি। আচ্ছা শুনেন, কারণ আমি মানুষ হিসেবে করি, শুনেন, আমি এখন রাজনীতি করি আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আমি আপনাকে স্ট্রেট কাট বলছি, এবং আমি সেই আল্লাহকে খুশি করা আমার নেত্রী শেখ হাসিনা থেকে শিখেছি। আমি আল্লাহকে হাজিনা জিকে বলতে চাই, রোজ কি আমাদের ঠেকা থাকবো, আমি ওনার কাছে শিখেছি। যিনি আমাকে শিখিয়েছেন হতাশ হলে কোনো সময় হতাশ হবে না, হতাশ হলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি জীবনী পড়বে। আমি একটা জিনিস বুঝি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে বলছেন যে আমি মানুষের ঘাড়ের সবচেয়ে নিকটবর্তী, এটা আমাকে শেষ করতে দিন একটু, কোরআনের আয়াত, মানুষের ঘাড়ের সবচেয়ে নিকটবর্তী যে রক, তার চেয়ে আমি তার কাছে অবস্থান করি। উনি বলেন নাই কিন্তু হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, আল্লাহ বলেন নাই, মানুষের। নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে সাহাবীরা যে রাসূল রূহ কি, উত্তর এসছে তোমার ভিতরে ফুঁকে দেওয়া জিনিস আমার রূহ। তাহলে হোয়ার ইজ আল্লাহ? আল্লাহ ইনসাইড মি। আমার কাজটা হচ্ছে আমি আপনার জায়গায় থাকেন, আপনার একটা রিপোর্টে শাকিল ভাই কিংবা ওনার একটা রিপোর্টে যদি 10টা গরিব লোকের উপকার হয়, দ্যাট ইজ আল্লাহ, ওটা আপনার স্যাটিসফ্যাকশন। আমি রাজনীতি করি, আমি আই এম 55, আমি জানি অসাধারণ। আপনি যখন যানজট নিয়ন্ত্রণ করছিলেন, একটু প্লিজ আমাকে বলতে দেন না, এই বিষয়টা এই নিউ জেনারেশন জন্য বলতে চাই, ডোন্ট ফলো মি, আমি খারাপ, সরিয়ে দাও, তুমি আসো। বাট একটা জিনিস আমি বলতে চাই, আমি সব জায়গায় একটা জিনিস বলি যে প্রতিটা সন্তানের ওখানে উত্তরাধিকার তৈরি করা বড় নেতার কাজ। আপনার উত্তরাধিকার আমি আপনি দেখেন, আমি লেটেস্ট যেটা করছি, জি আমি আমার মনে হয় অতিথির একটু আমি ভাইকে পারমিশন নিচ্ছি, ওনার কাছে উনি আমার বয়সের ছোট ভাই, হ্যাঁ আমি সেই হিসাবে নিচে নিচ্ছি। আমি গত কিছুদিন আগে জনসভা করেছি, আমি প্রাউড ফিল করি, 2 থেকে 3 লাখ লোক এসছে। আমার মতো লোকের ডাকে তো 3 লাখ লোক আসার কথা না, যেভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার করেন এসছে। কিন্তু স্লোগান কি ছিল? মাদক সন্ত্রাস জঙ্গিবাদ মুক্ত। মানুষ কিন্তু চকচকে রাস্তা চায় না, মানুষ শান্তিতে থাকতে চায়। যেই বাবার বাসায়, যেই সন্তানের বাসায়, যেই বাড়িতে একটা ছেলে মাদক খায়, সেটা দোজক হয়ে যায়, ঠিক আছে? সো ইফ আই ক্যান ডু সামথিং ফর দ্য পিপল। আপনি আপনার জীবনে, রাজনৈতিক জীবনে মাদকের বিরুদ্ধে কি করেছেন? আমি যেটা করেছি, জি আল্লাহর রহমতে আমি স্যাটিসফাইড। নারায়ণগঞ্জে এমন কোন এলাকা নাই যেখানে আমরা পঞ্চায়েত কমিটি করিনি। আমার এসপি, আমার ডিসি, আমার ওসি, আমি সমস্ত দল মিলে, আমি এখানে বিএনপিকেও ধন্যবাদ জানাই, তারা কিন্তু আমার সাথে আছে সবাই, আমি জার্নালিস্টও আছেন, আমরা নিয়ে লেখা যাচ্ছে, কারণ এটা তো আমার আপনার সমস্যা না। রাইট, আমার ছিল খেতে পারে, আপনার ছিল খেতে পারে। আমরা আমাদের অনুষ্ঠানের সময় আমরা ফুরিয়ে ফেলেছি। শেষ করে দেন ভাই। জি, এইখানে আমাকে যখন জিজ্ঞেস করে যে সেদিন একটা টেলিভিশন জিজ্ঞেস করেছে আপনি বলেন আল্লাহর ওলির দরবারে যান, আমি আমার যারা সন্তান তুল্য কিংবা যাদের বাবা মা আছেন, আমার মা নাই, আমার বাবা নাই, মারা গেছেন, বলছে কোন ওলির দরবারে যান? আমি যার মা আছে বেঁচে, তার চেয়ে বড় ওলি কেউ নাই। আমি গত 3 বছর আমার মার মৃত্যুর আগে আমি মার কপালে একটা চুমু দিতাম, পায়ে একটা চুমু দিতাম, আই মিস ইট। এবং মায়ের পায়ের তলে বেহেশত। শামীম ওসমান জিন্দাবাদ, শামীম ভাই জিন্দাবাদ বলে কোনো মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না যদি তার উপরে তার মা বাবার দোয়া থাকে না। সো আমার মনে হয় কি যে এই যে আমাদের পিছে লাগালাগি না করে না, নিউ জেনারেশনকে যদি এই মিডিয়ারাই যদি আজকে উদ্বুদ্ধ করতো যে প্লিজ কাম আউট ফ্রম দ্য ড্রাগস। শেখ হাসিনা দেশ গড়ছেন, 7.1% জিডিপি হয়ে গেছে, বাংলাদেশ মাথা উঁচু করে যাচ্ছে, ভোগ করবে কে শাকিল ভাই? সাংবাদিকের রোল হচ্ছে একটু ভিন্ন। সাংবাদিকের রোল হচ্ছে যদি কোথাও সংকট থাকে সেটি সবসময় খুঁজে বের করা এবং একই সঙ্গে ইন্সপাইরেশনও দেওয়া, সেটিও আমি একেবারে একমত। সেই প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করছি এবং আলোচনা একেবারে শেষ মুহূর্তে শেষ মন্তব্য আপনার কাছে নিয়ে শেষ করছি আজকের শো। একেবারে শেষ মন্তব্য। মানে শামীম ভাই এত ভালো বলেন, আমি নিজেও মুগ্ধ হয়ে ওনার কথা শুনছিলাম। আমি সরি আপনার সময় নিয়ে না ঠিক আছে, আমি এনজয় করেছি। আর শামীম ভাই
রাজনীতিবিদ হিসেবে, সংসদ সদস্য হিসেবে এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সদস্য হিসেবে এবং গোটা নারায়ণগঞ্জে ওনার এত বছরের রাজনীতি, ছাত্র রাজনীতি থেকে শুরু করে এখন পর্যন্ত সবকিছু মিলে উনি অনেক বেশি নিউজ ওয়ার্দি পারসন। তো ফলে ওনার কথাই মানুষ বেশি শুনতে চাইবে। আমি দুটো জিনিস স্বামী ভাইয়ের কাছে জানতে চাইবো। আমরা বোধহয় শেষ করে ফেলি। হ্যাঁ, এক হচ্ছে আর যে বোধহয় আমরা আগাতে পারছি বোধহয় না। আচ্ছা, ঠিক আছে। অনেক অনেক ধন্যবাদ। আমার মনে হয় থাকুক আমাদের একটা দাওয়াত অন্তরের দিয়ে দিই, কথা, দাওয়াত অন্তরের দিয়ে দিই। দাওয়াতের- আমার ছোট বোন জি। আইভি পাস করবে। আচ্ছা, আইবি পাস করবে মানে নৌকা পাস করবে। আইবি একটা মানুষ, জনগণের পাস করবে। ভোটে সেটি আমি ওকে বলেছি নির্ধারিত নির্বাচনের হবে, পরে জি। আমাকে পেট ভরে আইসক্রিম খাওয়াতে। 71 যারা দর্শক আছে, যদি আমার ছোট বোন পাস করে, ও একলা কতজনকে খাওয়াতে পারবে জানি না। আচ্ছা, কাম টু দ্য নারায়ণগঞ্জ, আচ্ছা। সবাইকে আইসক্রিম খাওয়াবো। অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য 71-এর।